আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবছরের ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় কি কি কালেকশন ছিল সেটাই আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। সেই সাথে আমার শাশুড়ি কিভাবে তার পাপের শাস্তি পেল সেই ঘটনাটাও আজকে আপনাদের বলবো। আমি ঢাকায় থাকলেই প্রতি বছর বৃক্ষ মেলায় যাই, কিছু কিনি বা না কিনি, মেলাটা ঘুরে দেখতেই খুব ভালো লাগে, কারণ এখানে অনেক আনকমন গাছের কালেকশন থাকে। এবারের মেলায় কিন্তু প্রত্যেকটা স্টলেই লোকাল নার্সারির তুলনায় দ্বিগুণেরও বেশি দাম চাচ্ছিল। যদিও আমি গাছ কেনার উদ্দেশ্যে যাইনি, কারণ গাছপালা রাখার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই এখন আমার নাই। কি হয়েছিল আমার, কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেটা আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছি। তো এবার আসি শাশুড়ি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর কিভাবে তার সকল অপকর্মের শাস্তি পেল। সবকিছু হারিয়ে খালি হাতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে যখন আমরা হোটেলে থাকছিলাম, হঠাৎ একদিন দুপুরে আমার বর এসে বলে আমাদের সব শেষ হয়ে গেছে। তাকে খুবই অস্থির দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমি তখন খাইতেছিলাম। সে বলল আগে খাবারটা শেষ করো, শুনলে তুমি আর খাইতে পারবে না। তারপর আমি শোনার জন্য অনেক জোরাজুরি করলাম। তখন সে যা বলল শুনে তো আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে বলল বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে নাকি গত রাতে ডাকাতি হয়েছে, ওখানে আমার পুরো একটা সংসার রেখে এসেছি, সবই কি তাহলে নিয়ে গেছে। তারপরে সে যা বলল তা শুনে তো আমার এতদিনের সাজানো স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল। আমাদের বাড়ির কাজ শুরু করার জন্য সে নাকি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে কাউকে না জানিয়ে ওই বাড়িতে রেখেছিল। কারণ বর্তমানে ব্যাংকের যে অবস্থা, তাতে করে জরুরি অবস্থায় চাইলেই তো ইচ্ছা মতো টাকা তোলা যায় না। কিছুদিন পরই আমাদের বাড়ির কাজ শুরু করার কথা। এক রাতের মধ্যেই আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। যারা চাচ্ছিল আমরা নিজেদের বাড়ি করে আত্মনির্ভরশীল হয়ে না থাকি, তার জন্য যত রকম বাধা দেওয়া যায়, যত রকম অসহযোগিতা করা যায় তা করছিল, যাতে বিপদে পড়ে তাদের পায়ের তলে এসে তাদের লাঠিঝাঁটা খাই, যাতে করে আমাদেরকে দাসদাসী বানিয়ে রাখতে পারে। অবশেষে তাদের সেই খায়েশ পূরণ হলো। কাজ শুরু করার জন্য আমরা যে মিস্ত্রিকেই আসতে বলতাম, ওরা গিয়ে তাদের মানা করে দিত, তাই তারা আর আসতো না। অথচ উপরে উপরে দেখাতে চাইতো যে তারা আমাদের হেল্প করতেছে। জমি কেনার সময় যে বাপ মা ছেলেকে একটা পয়সা ও লোন পর্যন্ত দিয়ে হেল্প করে নাই, সেই তারাই উল্টো ক্রেডিট নেওয়ার জন্য আমাকে মিথ্যা করে বলতো যে জমিটা আমরা কিনে দিছি। মানুষ কত বড় নিকৃষ্ট নির্লজ্জ হতে পারে। আমার বড় প্রথমে তাদের ভালো হিসেবে দেখানোর জন্য আমাকে এই মিথ্যাটা বলতো, আবার অনেক সময় নিজে বাজার করে এনে আমাকে মিথ্যা বলতো যে এগুলো তার বাপ মা দিয়েছে। যা হোক, চুরির ঘটনাটার পর আমার বর অবশেষে বুঝতে পারলো তার যাবতীয় কষ্ট, যাবতীয় ক্ষতির মূলে রয়েছে তার বাপ মা। তারা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে হয়তো এই ডাকাতিটা হতো না। রাগে অভিমানে আমার বর সিদ্ধান্ত নিল যে আমরা আর এখানে থাকবো না, তাই এখানে আর ঘর বাড়িও বানাবো না। যা হোক, আমরা তখন দ্রুত আমাদের যেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাড়িতে চলে গেলাম। আমাদের জিনিসপত্র সেই বাড়িতে না থাকলে কখনোই আমি সেই বাড়িতে আর দ্বিতীয়বার পা মারাতাম না। গিয়ে যা দেখলাম, আমার শ্বশুর শাশুড়ি আর তাদের ছোট ছেলে সবাই টাল খেয়ে পড়ে যাচ্ছে, কেউ উঠে দাঁড়াতে পারতেছে না, কারণ ওদের ঘুমের ওষুধের সাথে কোনো চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়েছে। ঘরে ঢুকে দেখি সারা ঘরে একদম তছনছ করে সবকিছু ওলট পালট করে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। সমস্ত ড্রয়ারের তালা ভেঙেছে। আমার ওয়ার্ডরোবের তালা ভেঙে স্বর্ণের আংটির একটা ছোট বক্স পেয়েছিল, সেটা খুলে দেখে ভিতরে কিছুই নাই। মেয়েটা ডস খেয়েছে তো ভেবেছে জিনিসটা আমি শ্বশুর বাড়িতেই রেখে গেছি। ওই স্বর্ণের আংটির লোভে তারা আমার সমস্ত ক্রাফটিং এর বাক্সগুলো খুলে ছড়িয়ে ছিটিয়ে লন্ডভন্ড করে রেখে গেছে। জানোয়ারগুলো আমার বালিশ সব মেঝেতে ফেলে রেখে গেছে, সেগুলো সবাই ইচ্ছা মতো পাড়াচ্ছে। তার মধ্যে বসে শ্বশুর বেটা ডাকাতের দেওয়া মেডিসিন খেয়ে ঘর ভরে মুতে ভাসায় ফেলতেছে। ভাবা যায় কি একটা অবস্থা। দেখলাম ঘরে আমাদের যত ভালো ভালো দামি জিনিস ছিল সেগুলোর কিছুই তারা নেয়নি। ওদের আসলে মূল টার্গেট ছিল টাকা আর স্বর্ণালঙ্কার। আমার স্বামীর 3 লক্ষ টাকা আর ওদের সবার মিলিয়ে 30,000-এর মতো টাকা নিয়ে গেছে। আর ওই খাটাস মহিলাটার কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমাকে জনে জনে পায়ে হাত দিয়ে সালাম করিয়ে যেই গয়নাটা দিয়ে আবার নিয়ে গেছিল, সেই গয়নাটা সে নিজেও হজম করতে পারে নাই। একেই বলে পাপ ছাড়ে না বাপকে। যদিও সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের, তবুও শ্বশুরবাড়ির লোকজন তাদের পাপের শাস্তি এভাবে কিছুটা হলেও পেয়ে গেল। শাশুড়ির দোতলার নতুন ঘরগুলোর দরজা শাবল দিয়ে চার দিয়ে ভাঙছে। যেই দেবর আমাকে লাঠি নিয়ে মারতে আসতো, সেই ওদেরকে ওদের লাঠি দিয়েই ডাকাতেরা আচ্ছা মতো পিটাইয়া গেছে। দিনের বেলায় যখন কেউ
বাড়িতে ছিল না, কিন্তু বাড়ির গেট খোলা ছিল। এমন কোনো এক ফাঁকে ডাকাতেরা কোনো একজন লোক পাঠিয়ে ফিল্টারের পানিতে, রান্নাঘরে রান্নার পানিতে চেতনানাশক মিশিয়ে দিয়ে গেছে। রাতে খাওয়ার পরে সবাই একে একে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান ঠিক মতো হয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ডাকাতেরা ওদের আচ্ছা মতো পিটায়। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে, আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি নিশ্চয়ই পানি খাইয়ে অজ্ঞান হয়ে যাইতাম। শরীরে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। যদি নাও খেতাম আমার বর তো নিশ্চিত খেয়ে অজ্ঞান হয়ে যাইত। ঘরে ডাকাত পড়েছে জানলে আমি তো নিশ্চিত ভয়ে চিল্লাইতাম লোক জড়ো করার জন্য। তখন ডাকাতেরা আমার কি অবস্থা করতো, গিয়ে দেখি ওই মহিলা মাতাল হয়ে মেঝেতে পড়ে আছে। আমাদের কাছের শোপিস ডাকাতেরা প্যাকেট থেকে বের করে আবার সুন্দর মতো সাজায় রেখে দিছে। মাতাল মহিলা উঠে দাঁড়াতে পারতেছে না, অথচ আমাকে দেখেই ওই অবস্থায় মারতে আসছে। ঠিক যেন হিন্দি সিনেমার ভিলেন মরার আগে যেভাবে শেষ ছবলটা মারে ওইভাবে আমার দিকে জুতা ছুঁড়ে মারছে। আমিও দিছি একটা জুতার বাড়ি। আর ওই মাতাল ছোকরাটাও আমাকে লাঠি নিয়ে মারতে আসছিল। ওই মহিলা বলতেছিল আমি নাকি আমার বাপ মাকে দিয়ে ঢাকা থেকে ডাকাত আনাইছি। আরো বলে এসবের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। বাড়িতে পুলিশ আসছিল, আমি তাদেরকে স্টেটমেন্ট দিছি যে ওই মহিলাই তার ছেলের টাকাগুলো সরানোর জন্য এই ডাকাতির নাটকটা করছে। এরপর অনেক থানা পুলিশ করেছে, হুজুরের কাছ থেকে তদবির এনেছে, কিন্তু চুরি যাওয়া জিনিস আর ফেরত পাওয়া যায়নি।